নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে নিখিলেশ সিরিজটিকে এতটা ভালোবাসা দিচ্ছেন, সত্যি আমাদের কল্পনারও বাইরে। আর তার জন্যে আজকে আমরা নিয়ে এসে হাজির হয়েছি নিখিলেশ সিরিজেরই আরেকটি রহস্যময় গল্প নিয়ে। আর তার নাম রহস্যময় বাঁশির সুর। লিখেছেন সুকান্ত দাস। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের এই নিবেদন, নিখিলেশ সিরিজের গল্প রহস্যময় বাঁশির সুর। নিখিলেশের ঘরে একটু আগেই আমি এসে বসেছি। তার একটা কারণ রয়েছে। আসলে নিখিলেশের ঘরে আমাদের ঠিক উল্টো দিকে চেয়ারে বসে রয়েছেন এক ভদ্রলোক। তার মাথার চুলগুলো অবিন্যস্তভাবে ছড়িয়ে রয়েছে চারপাশে। চুলগুলো বেশ লম্বা, তাই মাঝে মাঝে সেগুলো এলোমেলোভাবে পিঠের ওপর ছড়িয়ে থাকে। ভদ্রলোকের বোধহয় একটু অস্বস্তিও হচ্ছে, তাই মাঝে মাঝেই তিনি তার হাতের আঙুল মটকাচ্ছিলেন, গাল চুলকাচ্ছিলেন। তবে মুখ দেখে মনে হয় ভদ্রলোক বেশ অর্থবান পরিবারের। তার গায়ের রং ফর্সা, তার গলায় একটা সোনার চেন পর্যন্ত ঝুলছে। গায়ের পোশাকও বেশ দামি। তবে ভদ্রলোকের হাব ভাব যেন কেমন। আমাদের চা দেওয়া হয়েছিল। ভদ্রলোক চা খেতে গিয়ে 3 বার সেই চা তার জামায় ফেললেন। তারপর অর্ধেকটা চা খেয়ে বাকিটুকু টেবিলের উপর একপাশে রেখেই দিলেন। নিখিলেশ কিছু বলছিল না, চুপ করে ভদ্রলোককে লক্ষ্য করছিল। একসময় নিখিলেশ শান্ত গলায় বলে উঠল, আচ্ছা, আপনি কি কোনো কারণে অস্বস্তি বোধ করছেন? যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আপনি বলতে পারেন। প্রয়োজন হলে আমরা অন্য কোথাও গিয়েও কথা বলতে পারি। ভদ্রলোক কিন্তু প্রথমে কোনো কথাই বললেন না। একবার আমার দিকে আর একবার নিখিলেশের দিকে ইতস্তত করে তাকিয়ে রইলেন। তারপর আর একটু সময় নিয়ে বললেন, আমার বাড়ির পোষা টিয়া পাখিটাকে কেউ চুরি করে নিয়ে গেছে নিখিলেশ বাবু। কথাটার মধ্যে তেমন কিছুই নেই, কিন্তু ভদ্রলোক এমনভাবে কথাটা বললেন আর তারপরেই নিখিলেশের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইলেন। কিন্তু এরপরেই লোকটা কেমন যেন বদলে গেলেন। তারপর চুপ করে চেয়ারে বসে চায়ের কাপটা ভালো করে প্লেটের উপর তুলে রেখে শান্ত গলাতে বললেন, আসলে হয়েছেটা কি নিখিলেশ বাবু, আমার বাড়ির ওই ময়না পাখিটা চুরি যাওয়ার পর থেকে আমার মনটা কেমন যেন খারাপ হয়ে আছে। তাই কি বলতে কি বলে ফেলি। আমি আসলে এসেছি আপনার কাছে একটা বিশেষ কারণে। আমার বাড়িতে থাকা একটা মূর্তি বেশ কিছুদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। মূর্তিটা সোনার, তবে সেই হিসেবে মূর্তিটার দাম তার চেয়েও বেশি। আমি চাই নিখিলেশ বাবু, আপনি আমার মূর্তিটা খুঁজে বার করে দিন। আর আমার বাড়ি থেকে মূর্তিটা কে চুরি করলো সেটাও আমার জানা দরকার। একটানা এতগুলো কথা বলে ভদ্রলোক হঠাৎ করেই চুপ করে গেলেন। নিখিলেশ সবকিছু মন দিয়ে শুনছিল, আর এটাও বুঝতে পারছিলাম যে নিখিলেশ ভদ্রলোককে ভালো করে লক্ষ্য করে চলেছে। তার মানে আপনার বাড়ির পূর্বপুরুষের কোনো একটা সম্পত্তি, সোনার মূর্তি, আপনার বাড়ি থেকে চুরি হয়েছে, তাই তো রামমোহনবাবু? শুধু তাই নয়, তার সাথে আমার বাড়ি থেকে আমার পোষা ময়না পাখিটাও চুরি হয়ে গেছে। কিন্তু নিখিলেশ বাবু, আমার ময়নাটাকে চুরি করে নিয়ে গেল কেন? আর আমার বাড়িতে এসে সোনার মূর্তিটা কে চুরি করবে? আপনার কাউকে সন্দেহ হয় না? মানে আপনার বাড়িতে যারা আছে কিংবা বাড়িতে যারা আসে তাদের মধ্যে কেউ এই কাজটা করতে পারে? তাছাড়া একটা পাখিকে কেন কেউ... আমার ময়না পাখিটা নিখিলেশ বাবু সবার থেকে আলাদা। ও সব কিছু বুঝতে পারতো। আমার কথা তো বুঝতে পারতোই, বাকিদের কথাও বুঝতে পারতো। যেদিন সোনার মূর্তিটা চুরি হয় সেদিন যদি পাখিটা থাকতো তাহলে হয়তো চুরিটাই হতো না। আমার মনে হয় ওই কারণেই পাখিটাকে কেউ সরিয়ে দিয়েছে। কিন্তু আপনি এতটা নিশ্চিতভাবে বলছেন কি করে যে চুরির জন্যই পাখিটাকে সরিয়ে দেওয়া হয়েছে? পাখিটা তো নিজেও তো উড়ে কোথাও চলে যেতে পারে।
রামমোহন বাবু হাসলেন। তার মুখে হাসিটা কেমন যেন অদ্ভুত বলে মনে হলো। কপালের ভুরজোড়া সামান্য কুঁচকে এলো। গোটা শরীর দুলিয়ে তিনি হাসতে হাসতে বললেন, আপনি জানেন না অমরজিৎ, পাখিটা যদি আমি আমার বাড়িতে ছেড়েও রাখতাম তাহলেও সে কোথাও চলে যেত না। মাঝে মাঝে বাইরে যেত বটে, তবে আবার ফিরে আসতো। 5 বছর ধরে পোষা পাখি। অর্থাৎ আপনি চাইছেন আমি আপনার সোনার মূর্তির রহস্যটা নিয়ে তদন্ত করি, আর আপনার মনে হচ্ছে পাখি হারিয়ে যাওয়ার সঙ্গেই চুরির সম্পর্কও রয়েছে। শুধু চুরি নয়, আমার মনে হয় চুরি করার পরিকল্পনাটার জন্যই ওরা পাখিটাকে সরিয়ে ফেলেছে। আমার আদরের মনু, আমার পাখিটাকে আমি মনু বলে ডাকতাম। আমার বাড়ির লোকেরাও তাকে ওই নামেই ডাকতো। কোথায় আছে এখন সে? আদৌ কি বেঁচে আছে কি না কিছুই জানি না। মাঝে মাঝে পশু পাখিদের সাথে মানুষের একটা সম্পর্ক গড়ে ওঠে, সেটা আমি জানি। বিশেষ করে আমার যেহেতু সাহিত্য চর্চা করতে হয়, তাই এই ব্যাপারটা নিখিলেশের চেয়ে বোধহয় আমি একটু বেশি বুঝতে পারি। তাই বুঝতে পারছিলাম রামমোহনবাবু মনে মনে বেশ দুঃখিতই হয়ে পড়েছেন। সোনার মূর্তি চুরি যাওয়ার ব্যাপারটা যেমন রয়েছে, তেমন রয়েছে তার আদরের ময়না পাখি মনু হারিয়ে যাওয়ার দুঃখটাও। তাই তিনি সোনার মূর্তির কথা যতবার না বলেছেন, তার চেয়ে বেশি কিন্তু বলেছেন তার সেই পাখিটার কথা। আমি জানি নিখিলেশ বাবু, আপনি সচরাচর তেমন কোনো কেস হাতে নেন না, তবে আপনি আমার এই কেসটা হাতে না নিলে আমি যে বড় বিপদে পড়ব। আমি জানি আপনাকে পারিশ্রমিক দিয়েই কাজ করাতে হয়, তাই আপনাকে দেওয়ার জন্য আমি অগ্রিম কিছু টাকা নিয়ে এসেছি। একটা ব্যাপার পরে বুঝতে পেরেছিলাম, সেই মুহূর্তে বুঝতে পারিনি। সেটা হলো এরপর থেকেই রামমোহন বাবুর কথাগুলো কেমন যেন অসংলগ্ন হয়ে এসেছিল। নিখিলেশকে কিছু বলার সুযোগ না দিয়ে তিনি বললেন, ওটা বেচে ওরা কত টাকা পাবে? হ্যাঁ, কত টাকা পাবে? আমি ওর থেকেও বেশি দিতাম, কিন্তু ওটা যে আমার বাবা আমায় দিয়ে গেছে। জানেন নিখিলেশ বাবু, ছোটবেলায় ওটা নিয়ে আমরা কত খেলতাম। তারপর তো আমার মনু প্রতিদিন সকালে আমার হাতে ছোলা ভাজা খেত। যেদিন আমি থাকি না সেদিন কারো হাতে ও ছোলা ভাজা খেত না। এই সময় নিখিলেশের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম সে আবার রামমোহন বাবুকে দেখতে শুরু করেছে। রামমোহন বাবু এ কথা ও কথা বলে চললেন, আসলে কোনোটাই কাজের কথা নয়। তার বাড়ির কথা, এমনকি আরো অনেক কথা। তারপর আবার কিছুটা শান্ত হয়ে বসে নিখিলেশ বলে উঠল, আচ্ছা, আপনার বাড়িতে আপনার স্ত্রী ছাড়া আর কে আছে রামমোহন বাবু? আমার স্ত্রী ছাড়া আমার মেয়ে আছে নিখিলেশ বাবু, তবে দুঃখের কথা হলো আমার স্ত্রী, আমার মেয়ে কেউ আমায় খুব একটা ভালোবাসে না। কথাটা বলতে বলতে ভদ্রলোকের মুখটা কেমন যেন কালো হয়ে গেল। তবে ভদ্রলোক একটা সাদা কাগজ বার করে টেবিলের উপর রেখে যখন বললেন, আচ্ছা নিখিলেশ বাবু, এই কিছু টাকা রয়েছে আপনার অগ্রিম বাবদ। আপনি একদিন আমাদের বাড়িতে আসুন, সমস্তটা দেখে তারপর কাজ শুরু করুন। তবে যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনি আসেন, কারণ যত দেরি হবে বুঝতেই পারছেন। সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন রামমোহন বাবু। তবে অ্যাডভান্স টাকাটা আমি এখন নিলাম, কিন্তু আপনার বাড়িতে গিয়ে সবটা দেখে যদি মনে হয় কেসটা আমি হাতে নেব না, তাহলে কিন্তু আপনার অ্যাডভান্সের টাকা আমি ফিরিয়ে দেবো। রামমোহন বাবু আর কিছু বললেন না, উঠে দাঁড়িয়ে একটা নমস্কার করে বেরিয়ে গেলেন দরজা দিয়ে। বাইরে যাওয়ার পরে রামমোহন বাবুর গলায় আবার কিছু টুকরো টুকরো কথা শুনতে পেলাম। একটু পরেই রামদয়াল এসে ঘরে ঢুকলো, তারপর বলল, আচ্ছা দাদাবাবু, যে লোকটা নিচে চলে গেল এই মাত্র, লোকটা পাগল নাকি? হ্যাঁ, নিজের মনে একা একা কথা বলতে বলতে যাচ্ছে। আমারও লোকটার কথাবার্তা কিন্তু খুব একটা সুবিধের বলে মনে হলো না নিখিলেশ। তুমি ভদ্রলোকের কেসটা কেন নিলে বলো তো? অমরজিৎ, তুমি হয়তো ভুলে যাচ্ছ, আসলে মানসিক রোগী হয় দু ধরনের। একজন যার মানসিক বিকৃতি ঘটেছে, অর্থাৎ সবসময় সে একই অবস্থার মধ্যে রয়েছে, আর একজন যে বিশেষ বিশেষ অবস্থায় নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, তারপর আবার সময় অতিক্রম হয়ে গেলে সেই সত্তা ফিরে আসে।
ভদ্রলোক যদি দ্বিতীয় পর্যায়ের মানুষ হয় তাহলে তার কেসটা হাতে নিতে আমাদের কোনো আপত্তি নেই। আর তিনি যেই পর্যায়েরই হোক না কেন, কেসটা যদি সত্যি হয় তাহলে সেটা হাতে নিতে সমস্যা কোথায়? ভদ্রলোকের সাথে না হয় তার বাড়িতে গিয়ে এবং তার বাড়ির লোকের সাথে কথা বলে জানা যাবে। আমি চুপ করে রইলাম। রামদয়াল একটু পরেই ঘর থেকে বেরিয়ে যেতেই আমি বললাম, কি মনে হচ্ছে তোমার? ওই যে ভদ্রলোক সোনার মূর্তির সাথে তার ময়না পাখির হারিয়ে যাওয়া কথা বলছে, সেটা কি সত্যি? এখন থেকে কিছুই অনুমান করা সম্ভব নয়। প্রথমে আমাদের ওই বাড়িতে যেতে হবে, তারপর সমস্যাটা ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, তারপর কোনো একটা ধারণা করা যাবে। নয়তো শুধু শুধু এখন ধারণা করলে পরে তা বদলাতে পারে। আচ্ছা, সোনার মূর্তিটা তো বুঝতে পারছি যে ওটা দামি, কিন্তু ময়নাটা আসলে অনেক দিনের পুরনো। তাই কি ভদ্রলোক অতটা ভেঙে পড়েছেন? হতে পারে, আবার এটাও হতে পারে ভদ্রলোক সত্যিই হয়তো মানসিক বিকারগ্রস্ত। কিছু কিছু সময় তার এই সমস্যাটা দেখা যায়, আর তিনি যখন নিজের ঘরে মনু মানে ভদ্রলোকের ওই ময়নাকে দেখতে পাননি, তখন এমন কিছু একটা ধারণা করে নিয়েছেন। কিন্তু সেক্ষেত্রে সমস্যা হচ্ছে সোনার মূর্তিটা, সেটা ঘর থেকে চুরি যায় যদি, তাহলে সেটা চুরি করলো কে? নিখিলেশের সাথে সেদিন আর এই বিষয় নিয়ে খুব বেশি কথা হলো না। একটু পরেই নিজে উঠে কোথায় যেন বেরিয়ে পড়ল। যতদূর জানি নিখিলেশ গেছে দাসবাবুর কাছে থানায়। আগের একটা কেস শেষ পর্যায়ে চলছে, অপরাধীকে প্রায় ধরে ফেলা হয়েছে এমন অবস্থা। তবে এটা জানি কাল সকালেই নিখিলেশ রামমোহন বাবুর বাড়িতে গিয়ে পৌঁছবে। তেমনটাই হলো। পরদিন সকালে নিখিলেশ চা খেতে খেতে বলল, চলো অমরজিৎ, রামমোহন বাবুর বাড়ি একবার ঘুরে আসা যাক। ভদ্রলোক কেসের জন্য অগ্রিম টাকা দিয়ে গেছেন, তাছাড়া তিনি যে সমস্যায় রয়েছেন সেটা তো তার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। তুমি যাবে তো? না, এখন আমার হাতে তেমন কোনো কাজ নেই, তোমার সঙ্গে যাওয়া যেতেই পারে। আর কেসটা যখন হাতে নিয়েই নিয়েছো, তখন প্রথম থেকে দেখাটাই ভালো। রামমোহন বাবু তার বাড়ির ঠিকানা আমাদের দিয়েই দিয়েছিলেন, তবে তার বাড়িটা কলকাতার একটু বাইরের দিকে। ঠিকানা মতো আমাদের গিয়ে পৌঁছতে প্রায় দুপুর হয়ে গেল। বাড়িটা দোতলা, তবে বেশ পুরনো ধরনের, তা দেখে বোঝা যায়। এই বাড়িটা কম করে হলেও আজ থেকে 50-60 বছর আগে তৈরি করা হয়েছে। বড় দরজাটা খুলে আমরা বাড়ির ভেতরে সামনের ছোট্ট উঠোন মতো জায়গাটা দিয়ে এগিয়ে যেতে একজনকে দেখা গেল। তার পরনে সাদা রঙের একটা জামা, ধুতি আর কাঁধে একটা গামছা। আমাদের দেখে একটু কৌতূহলী হয়ে গিয়ে বলল, কাকে চাই? আমরা আসলে রামমোহন বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। উনি কাল আমার কাছে গিয়েছিলেন, ওনার বাড়ি থেকে একটা সোনার মূর্তি চুরি গেছে সেই ব্যাপারে। নিখিলেশকে আর কিছু বলতে হলো না। লোকটা এগিয়ে এসে বলল, ও, আপনারা কলকাতা থেকে আসছেন গোয়েন্দা? নিখিলেশ সামান্য হেসে যে উত্তরটা দিল, সেই উত্তরটা আমাকে প্রায়ই শুনতে হয়। নিখিলেশ বলে উঠল, ক্ষমা করবেন, আমি আসলে নিজেকে গোয়েন্দা বলে কখনোই দাবি করি না। আমি আসলে একজন সাধারণ মানুষ। তবে রহস্যের ব্যাপারগুলো আমায় একটু আকর্ষণ করে, তাই রহস্য উন্মোচনের চেষ্টা করি। আমি নিজেকে একজন রহস্য সন্ধানী বলতেই ভালোবাসি। আসুন আসুন বাবুরা, আপনারা ভেতরে আসুন। ভেতরে গিয়ে আমরা একতলার একটা বসার জায়গায় বসলাম। পাশাপাশি কয়েকটা চেয়ার রাখা রয়েছে। সামনে একটা বড় গোল টেবিল দেখে মনে হয় এটাই খাওয়ার জায়গা। সেখানে বসতে নিত্যানন্দ নামের কাজের লোকটি ভেতরে গিয়ে এক ভদ্র মহিলাকে খবর দিয়ে এলো। তিনি এসেই আমাদের নমস্কার করে বললেন, নমস্কার নিখিলেশ বাবু, নমস্কার। উনি আপনাদের কথা বলেছিলেন যে আপনারা আজ আসবেন। উনি উপরের ঘরে আছে। আসলে ওনার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। সে কি? রামমোহন বাবুর আবার কি হয়েছে? বিকেল থেকে একটু জ্বর মতো হয়েছে। তবে উনি যদি শোনেন আপনারা এসেছেন, তাহলে উনি নিচে আসতে চাইবেন। তার চেয়ে বরং আপনারা চলুন ওপরে, ওনার ঘরে গিয়ে বসবেন না হয়। সেটাই ভালো হবে। আচ্ছা, আপনার নামটা? আমি কাবেরী দত্ত। উনি আসলে আমার স্বামী। সত্যি বলতে বাড়ি থেকে সোনার ওই লক্ষ্মী মূর্তিটা চুরি যাওয়ার পর থেকে আমরা সকলেই চিন্তিত রয়েছি। রামমোহনবাবু জানিয়েছেন সোনার মূর্তিটা চলে যাওয়ার আগে এই বাড়ি থেকে নাকি একটা ময়না পাখিও চুরি গিয়েছে। ব্যাপারটা কি সত্যি? কাবেরী দত্তের মুখে একটু ম্লান ছায়া দেখা গেল। তিনি বললেন, উনি আমাকেও ব্যাপারটা বলেছেন, কিন্তু শুধু শুধু একটা পাখিকে কেউ চুরি করতে যাবে কেন সেটা আমি বুঝতে পারছি না।
সোনার লক্ষ্মী মূর্তিটা চুরি করে না হয় লাভ আছে, কিন্তু পাখিটা কেন? নিখিলেশ উঠে পড়েছিল। ভদ্রমহিলা উঠে পড়লেন। আমরা তিনজন মিলে উঠে সিঁড়ি দিয়ে দোতলার একটা ঘরে গিয়ে ঢুকলাম। ভদ্রমহিলা আগে ঢুকতেই দেখতে পেলাম রামমোহন বাবু একটা বিছানায় শুয়ে রয়েছেন। আমাদের দেখতে পেয়ে তার মুখে একটা হাসি ফুটে উঠল। অবাক হয়ে দেখলাম তিনি একদম বাচ্চাদের মতো হেসে উঠে বললেন, এই তো গোয়েন্দা এসে পড়েছে, এবার আমার মনুকে খুঁজে পাওয়া যাবে। ওনারা অনেকটা দূর থেকে এসেছেন, আগে বসতে দাও, তারপর কথাবার্তা বলো না হয়। আপনারা বসুন নিখিলেশ বাবু, আমি আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করছি। ভদ্রমহিলা বেরিয়ে যেতেই রামমোহন বাবু গলা নামিয়ে বললেন, আমার মনুকে যে চুরি করেছে সেটা কেউ বিশ্বাস করতে চায় না। সবাই সোনার মূর্তিটা নিয়ে পড়ে আছে, আমার মনের কথা কেউ ভাবেই না। আপনি আপনি চিন্তা করবেন না, আমি এসে পড়েছি। আমি বলছি, আপনি আর চিন্তা করবেন না। আমি আপনার মনুকে ঠিক খুঁজে বার করে দেবো। তবে তার আগে কয়েকটা কথা আমার জানা দরকার। আপনার মনু মানে পাখিটা ঠিক কোথায় থাকতো? ওই যে ঘরের কোনায় দেখুন পাখির খাঁচাটা পড়ে আছে, ওখানেই খাঁচাটা ঝোলানো থাকতো। মাঝে মাঝে পাখিটাকে খাঁচা থেকে বার করে ছেড়েই রাখতাম, আমার মেয়ে পাখিটার সঙ্গে খেলা করত। পাখিটা যে চুরি হয়েছে সেটা আপনি কখন জানতে পারলেন? মূর্তিটা চুরি হওয়ার 3 দিন আগে সকালবেলা উঠে আমার মনুকে আর দেখতে পেলাম না। কত ডাকলাম কিন্তু তার কথা কেউ বলতে পারলো না। কাবেরীও বলতে পারলো না, আমার মেয়েও বলতে পারলো না, নিত্যানন্দও বলতে পারলো না। তারপরেই বুঝতে পারলাম আমার মনুকে কেউ চুরি করে নিয়ে গেছে। ও একা একা বাড়ি থেকে কোথাও যায় না নিখিলেশ বাবু। এখানে আসার আগেই নিখিলেশ আমায় ভালো করে বলে দিয়েছিল সবকিছু। আমি যেন সমস্ত কিছু ভালোভাবে লক্ষ্য করি, কোনো কথা প্রয়োজন ছাড়া যেন না বলি। তাই আমি আমার কাজটা করে যেতে লাগলাম। এই ঘরে বিছানার পাশে একটা জানলা, তার পাশে একটা টেবিলের ওপর জলের বোতল এবং কিছু ওষুধপত্র। ঘরের চারপাশে তেমন কিছুই নেই। একটা আলনা, একটা পাখির জন্য খাঁচা, আর তাছাড়া একটা আলমারি রয়েছে। ঘরের শেষের দিকের দেওয়ালে কয়েকটা ছবি টাঙানো রয়েছে, তার মধ্যে রামমোহন বাবুর নিজেরও একটা ছবি আছে। আচ্ছা, এবার আপনি আমাকে সোনার লক্ষ্মী মূর্তিটার কথা বলুন। ওই লক্ষ্মী মূর্তিটা আসলে আপনি কোথায় পেয়েছিলেন? মানে বুঝতে পারছি সেটা আপনার কোনো পূর্বপুরুষের সম্পত্তি, তবে সেটা কি আপনার বাবা আপনাকে দিয়ে গিয়েছিলেন? ওটা আমার বাবাই আমায় দিয়ে গিয়েছিলেন। ওটা থাকতো এ ঘরের পাশের ঘরের একটা আলমারিতে। ওই মূর্তিটা আমার ঠাকুরদা কিনেছিলেন। ঠাকুরদার সুদে টাকা খাটানোর ব্যবসা ছিল। সে সময় ব্যবসা করে ঠাকুরদা অনেক টাকাই রোজগার করেছিল। তখন অনেকেই টাকা নিয়ে গিয়ে আর ফেরত দিতে পারতো না, তখন কিছু দামি জিনিস তারা দিয়ে যেত। ওভাবেই ঠাকুরদা এই মূর্তিটা পেয়েছিলেন। অনেক কম টাকাতেই ওই মূর্তিটা ঠাকুরদা এ বাড়িতে নিয়ে এসেছিলেন, আর সেটা আর বিক্রি করেননি। পরে ওটা আমাদের সম্পত্তি হয়ে যায়। তবে শোনা যায় ওই সোনার মূর্তি নাকি আসলে কোনো রাজার সম্পত্তি ছিল। তারপর কয়েক হাত ঘুরে সেটা আমার ঠাকুরদার কাছে এসে পৌঁছায়। ওই সোনার মূর্তিটা যে আপনাদের ওই ঘরে আলমারির মধ্যে থাকে, সে কথাটা আপনার বাড়ির লোক ছাড়া আর কে জানতো? বাড়ির লোক ছাড়া তো অনেকেই জানতো। আমাদের বাড়িতে কেউ এলে তাকে ওই মূর্তিটা দেখানো হতো। এমনকি আমি যখন হাসপাতালে। কথাটা বলতে বলতে রামমোহন বাবু চুপ করে গেলেন। পেছনে তাকিয়ে দেখলাম ততক্ষণে কাবেরী দত্ত চা নিয়ে এসেছেন আমাদের জন্য। রামমোহন বাবু চুপ করে রইলেন। কাবেরী দত্ত আমাদের সামনে চা রেখে তারপর রামমোহন বাবুর দিকে একটা অদ্ভুত দৃষ্টি দিয়ে তাকিয়ে আবার বাইরে চলে গেলেন। চা খেতে খেতে রামমোহন বাবু চুপ করে আছেন দেখে নিখিলেশ বলে উঠল, আমার বাড়িতে আপনাকে যে প্রশ্নটা করেছিলাম এখনো সেই প্রশ্নটাই করব। আপনার কি কাউকে সন্দেহ হয় ওই মূর্তিটা কেউ নিতে পারে বলে আপনার মনে হয়? ওই নিত্যানন্দ মূর্তিটা নিতে পারে। ওর যে মূর্তিটার ওপর অনেক লোভ ছিল, কিন্তু নিত্যানন্দ দোতলায় সহজে আসে না, তাই দোতলায় এসে ও কখন মূর্তিটা নিয়ে গেছে সেটা জানি না। রাতের বেলা ও বাড়িতেও থাকে না। মূর্তিটা যে আলমারিতে নেই সেটা প্রথম কে দেখেছিল? আমার স্ত্রী কাবেরী। কোনো একটা কাজে সে আলমারি খুলেছিল,
তখন সে দেখে মূর্তিটা যে বাক্সের মধ্যে থাকে সেখানে আর ওটা নেই। দেখে সে আমায় জানায়, তারপর সব জায়গাতেই খোঁজা হয়, কিন্তু কোথাও পাওয়া যায় না। তারপরে আমার মনে হয় মনু হারিয়ে যাওয়ার সাথে মূর্তি হারানোর সম্পর্ক আছে। নিখিলেশ গম্ভীর মুখে চা খেতে লাগলো। রামমোহনবাবু চুপ করে রইলেন। এই চুপ করে থাকার অবস্থাটা আমার মোটেই ভালো লাগছিল না। আমি জানলা দিয়ে বাইরে তাকালাম। এই ঘরটা থেকে বাইরের দিকে জানলা দিয়ে তাকালে বাড়ির পেছনের পাঁচিলটা দেখা যায়। তারপরে আরো কয়েকটা ছোটখাটো বাড়ি রয়েছে। দেখুন রামমোহনবাবু, এভাবে তো কিছুতেই এগোনো যাবে না। নিত্যানন্দের সঙ্গে আমরা একবার কথা বলতে পারি বটে, তবে আমার মনে হয় আপনি বাইরের কাউকে ওই মূর্তির ব্যাপারে বলেছিলেন। তাদের মধ্যে কেউ যদি এই কাজটা করে থাকে। রামমোহনবাবু যেন কিছু একটা বলতে গিয়েও চুপ করে রইলেন। আমি বুঝতে পারছিলাম তিনি কিছু একটা বলতে চাইছেন, কিন্তু কোনো একটা কারণে তিনি সেটা বলতে পারছেন না। একটু পরে নিখিলেশ বলে উঠল, আপনার শরীর অসুস্থ, আপনি এখন বিশ্রাম করুন রামমোহনবাবু। আমরা না হয় আপনার সাথে আবার পরে কথা বলবো। আমি আপনার স্ত্রী এবং নিত্যানন্দের সাথে একবার কথা বলে নিচ্ছি, আর আপনার কেসটা আমি হাতে নিচ্ছি। রামমোহনবাবুর দুটো চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, আর নিচ্ছেন তো নিখিলেশ বাবু, নিচ্ছেন তো? আপনি যখন নিচ্ছেন তখন আমার আর কোনো চিন্তা নেই। রামমোহনবাবুকে বিশ্রাম করতে দিয়ে আমরা নিচে নেমে এলাম। দেখলাম নিচে বসার জায়গায় চেয়ারে বসে রয়েছেন কাবেরী দত্ত এবং তার পাশে বছর 15-16 একটি মেয়ে। বোধহয় এটাই রামমোহনবাবুর মেয়ে। আমরা নেমে আসতেই কাবেরী দত্ত সামান্য হাসার চেষ্টা করে বললেন, কথা হলো নিখিলেশ বাবু? তিনি কি কিছু বললেন? নিখিলেশ হঠাৎ করেই প্রসঙ্গ বদলে এমন একটা কথা বলে বসল যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। রামমোহনবাবুর কি কঠিন কোনো রোগ হয়েছে? এমন কোনো রোগ যার জন্য তাকে হাসপাতালে অন্তত বছরখানেক কাটাতে হয়েছিল? কাবেরী দত্ত নিখিলেশের কথা শুনে কেমন যেন অবাক হলেন। তারপর একটু আমতা আমতা করেই বললেন, আসলে একটা একটা ব্যাপার রয়েছে নিখিলেশ বাবু, মানে। কাবেরী দত্তের কথা শেষ হওয়ার আগেই তার পাশে বসে থাকা মেয়েটি বলে উঠল, বাবা 2 বছর পাগলা গারদে ছিল। কথাটা শুনে আমি কেমন যেন চমকে উঠলাম। কাবেরী দত্তের মুখটা নিচু হয়ে এলো। নিখিলেশ কিন্তু শান্তভাবেই বলল, উনি যখন আমার বাড়িতে প্রথম গিয়েছিলেন তখনই কিন্তু ব্যাপারটা আমরা ধারণা করতে পেরেছিলাম। আর এখন ওনার বিছানার পাশে ওষুধগুলো দেখে এবং আরও কয়েকটা ব্যাপার দেখে আমার খটকাটা লেগেছে যে উনি নিশ্চয়ই অন্তত বছরখানেক হাসপাতালে ছিলেন। আসলে ওনার বাবা মারা যাওয়ার পর থেকে মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছিলেন। তারপর আমার মেয়ের দুর্ঘটনার পরে ব্যাপারটা বাড়াবাড়ি রকমের হয়ে যায়। তখন আমরা আর উপায়ন্তর না দেখে ওনাকে মানসিক হাসপাতালে বছর 2 রাখতে বাধ্য হই। তবে এখন তিনি অনেকটা সুস্থ হয়েছেন। মাঝে মাঝে কোনো বিষয় নিয়ে উত্তেজিত হয়ে পড়লে তখন ব্যাপারটা আবার দেখা যায়, তবে এখন খানিকটা ভালোই আছেন। দেখুন, ওনার কাছ থেকে তো এই কেসের ব্যাপারে তেমন কিছুই জানা গেল না। আপনাদের বাড়ি থেকে সোনার লক্ষ্মী মূর্তি আর আপনাদের বাড়ির পোষা ময়না পাখি চুরি গিয়েছে। এই ব্যাপারটা নিয়ে তদন্ত করতে গেলে আমার কয়েকটা কথা জানা দরকার। যেদিন ওই পাখিটা চুরি যায় তার আগে আপনার বাড়িতে বাইরের কেউ এসেছিল? না, আমাদের বাড়িতে বাইরের কেউ তো খুব একটা আসে না। যা আসতো তাও বছর কয়েক আগে পর্যন্ত। ওনার এমন অবস্থা হবার পর থেকে খুব একটা লোক আসেনি। বাড়ির কাজের লোক নিত্যানন্দকে আপনি দেখেছেন। তাছাড়া বাইরের লোক বলতে আমার দাদা মাঝে মাঝে আসে, তবে মাস 6 মধ্যে সে এখানে আসেনি। একটা লোক কিন্তু আমাদের বাড়ির আশেপাশে মাঝে মাঝে আসতো। লোকটার কাছে একটা বাঁশি থাকতো। লোকটা সে বাঁশিটা বাজাতো। আমি একদিন ছাদে দাঁড়িয়ে লোকটাকে রাস্তা দিয়ে যেতে দেখেছি। লোকটা যেতে যেতে আমাদের বাড়ির দিকে তাকাচ্ছিল। এই কথায় নিখিলেশ কেমন যেন উত্তেজিত হয়ে পড়ল। আমাদের বাড়ির মধ্যে আসেনি, তবে রাতের বেলাও আমি বাঁশির শব্দটা মাঝে মাঝে শুনতে পেয়েছি। আচ্ছা কাবেরী দেবী, আপনার স্বামী তো বোধহয় উপরের ঘরেই ঘুমন, আপনি এবং আপনার মেয়ে নিশ্চয়ই নিচের ঘরে। তার মানে রাতের বেলা আপনার স্বামী যদি ঘর থেকে বাইরে আসেন তাহলে সেটা আপনারা বুঝতে পারবেন না? হ্যাঁ নিখিলেশ বাবু, তবে রাতের বেলা উনি ঘর থেকে খুব একটা বাইরে আসেন না। আপনাদের কাজের লোকটি কি রাতে এখানেই থাকে? রাতেও এখানেই থাকে, কিন্তু নিত্যানন্দ চুরি করেছে বলে আমার মনে হয় না। অনেক বছরের পুরনো কাজের লোক ও।
তাছাড়া উনি যখন বাড়িতে থাকতেন না, মানে হাসপাতালে ছিলেন, তখনও নিত্যানন্দ আমাদের এখানে সমস্ত দেখাশোনা করত। ওর কেউ কোথাও নেই, ও আমাদের বাড়ি থেকে কখনো কোথাও যায়নি, প্রয়োজন ছাড়া বাইরে বেরোয় না। নিখিলেশের মুখে একটা চিন্তার ভাঁজ ফুটে উঠতে লাগলো। সে এবার রসময়ের দিকে তাকিয়ে বলল, সেই লোকটাকে তুমি শেষবার কবে দেখেছিলে? আর বাঁশির শব্দটা শেষ কবে শুনতে পেয়েছো? বাঁশির শব্দটা আমি শেষবার কবে শুনতে পেয়েছিলাম ঠিক মনে নেই, তবে আমাদের বাড়ির ময়না পাখিটা চুরি যাওয়া আর আমাদের সোনার লক্ষ্মী মূর্তি চুরি যাওয়ার কয়েকটা দিন আগে আমি বাঁশির শব্দটা শুনতে পেয়েছি। তারপরে কিন্তু আর তেমন কিছু শুনতে পাইনি। এই ব্যাপারটা আমিও শুনেছি, আমার মেয়েও আমায় ব্যাপারটা বলেছিল, তবে এই সব কিছুর সাথে আমাদের সোনার লক্ষ্মী মূর্তি চুরি যাওয়ার কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয়নি বলে ব্যাপারটা তেমন গুরুত্ব দিইনি। একটা কথা বলুন আমায়, আপনার স্বামী কোন মানসিক হাসপাতালে ভর্তি ছিল তার ঠিকানাটা আমায় একবার দেবেন, আর তিনি কবে ওখান থেকে ছাড়া পেয়েছেন, আর মোটামুটি যা কিছু আপনার জানা আছে সমস্ত কিছু আমাকে বলবেন। হাসপাতালের ঠিকানা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, তবে উনি সেখান থেকে ফিরেছেন প্রায় মাস 6 হলো, তবে তবুও মাঝে মাঝে ডাক্তার দেখানোর জন্য ওনাকে নিয়ে যেতে হয়। আপনি কি কিছু সন্দেহ করছেন নিখিলেশ বাবু? নিখিলেশ গম্ভীর গলায় বলে উঠল, সন্দেহ করার জন্য একটা ভিত্তি থাকা প্রয়োজন, সেটাই আমি খুঁজতে চাইছি। আচ্ছা, আর একটা প্রশ্ন, যে সোনার মূর্তিটার কথা আপনি বলছেন সেই সোনার মূর্তিটা কি আপনাদের কাছে কেউ কিনতে চেয়েছিল? না, এমন তো হতেই পারে, দামি জিনিস কেনার জন্য অনেকেই থাকে। কাবেরী দত্ত বেশ কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, না নিখিলেশ বাবু, তেমন কিছু তো আমার মনে পড়ে না। কাবেরী দত্ত কিংবা তার মেয়ের কাছ থেকে আর তেমন কিছু জানা গেল না, তবে একটা লোকের কথা বোঝা গেল, যে লোকটা বাড়ির আশেপাশে মাঝে মাঝে আসতো আর সে একটা বাঁশি বাজাতো, কিন্তু তাকে বাড়ির মধ্যে ঢুকতে কেউ দেখেনি। তাহলে দোতলায় উঠে সোনার মূর্তিটা ওখান থেকে নিয়ে গেল কে? নিত্যানন্দের উপর যে একটু সন্দেহ হতে লাগলো সেটাই স্বাভাবিক। ফিরে আসার আগে নিত্যানন্দের সাথে দেখা হলো। নিখিলেশ বলল, নিত্যানন্দ, একটা কথা বলো তো, তোমার কি মনে হয় ওই সোনার মূর্তিটা দোতলার ঘরের ভেতরের আলমারি থেকে কেউ বার করে নিয়ে চলে যেতে পারে? নিত্যানন্দ আমাদের কথা শুনে একবার এদিকে ওদিকে তাকালো, তারপর চাপা স্বরে বলল, বাবু, আমার কিন্তু একটা কথা মনে হয়, আমার মনে হয় ওই আমাদের বাবুই ওই সোনার মূর্তিটা বার করে কোথাও একটা রেখেছে, এখন মনে করতে পারছে না। আপনি তো জানেন না বাবু সুস্থ নয়, বাবুর মাথায় ব্যারাম আছে। কিন্তু তোমার দিদিমণি তো বলল তার মাথার গোলমাল এখন খানিকটা স্বাভাবিক হয়ে গেছে। তাছাড়া নিজের বাড়ির জিনিস সে নিজে বার করে রাখবে কোথায়? আপনি জানেন না বাবু, আমাদের বাবুর মাথায় গোলমাল এখন ঠিক হয়ে গেছে, কিন্তু ওই মাঝে মাঝে সেটা আবার বেড়ে যায়। কোনো গান শুনলে কিংবা কোনো জোরে শব্দ শুনলে আবার ওই পাগলামিটা বেড়ে যায়। এই কথায় নিখিলেশ কেমন যেন অবাক হয়ে নিত্যানন্দের দিকে তাকিয়ে বলে, গান শুনলে? কিন্তু তুমি এই ব্যাপারটা কি করে জানলে? পাশের বাড়ির ভবানী বাবু রোজ সকালে রেডিওতে গান চালাতো, ওই গানের শব্দ সকালে বাবুর কানে এসে লাগতো, তারপরেই সকালে বাবু চেঁচামেচি শুরু করে দিত। তারপর তো ভবানী বাবুকে বলে তার রেডিও বন্ধ করে দেওয়ার কথাও বলেছিল দিদিমণি। ভবানী খুব ভালো লোক, তাই রাজি হয়েছে। গান চালায় বটে, কিন্তু খুবই আস্তে আস্তে। বড় অদ্ভুত ব্যাপার, গান শুনলে ওনার পাগলামি বেড়ে যায় কিংবা জোরে শব্দ শুনলে। আচ্ছা, এই ময়না পাখি যেটা তোমাদের বাড়িতে ছিল তার ব্যাপারে? আর বলবেন না বাবু, পাখিটাকে আমি নিজের হাতে সকালে খেতে দিতাম। বাবু তো বছর 2 বাড়িতেই ছিল না, তখন আমি খেতে দিতাম। পাখিটার উপর বড্ড মায়া পড়ে গিয়েছিল। পাখিটাও কিন্তু বেশ ভালো কথা বলতে পারত। একবার কোনো কথা শুনলে সে কথা বলতেই থাকতো, তারপর সুর করে গান করত, কত ভালোই না ছিল। নিখিলেশ কিছু বলল না, কিছু যেন একটা সে মনে মনে ভেবে চলেছে। তবে আমি জানি যতক্ষণ না নিজে থেকে সেটা সে বলবে
ততক্ষণ তার কাছ থেকে সেই কথা বার করা যাবে না। নিত্যানন্দ তখনও বলে চলেছে, দিদিমণি ভালো মানুষ বাবু, সাক্ষাৎ লক্ষ্মী। আর মেয়েটাও তেমনি হয়েছে, শান্ত, শিষ্ট, মিষ্টি। কিন্তু বাবুর মাথা খারাপ হয়ে যাওয়ার পর থেকে বাবু কেমন যেন বদলে গেল। আগে বাবু ভালো ছিল, এখন আমায় দু চোখে দেখতে পায় না। বাবু মনে করে ওই সোনার লক্ষ্মী মূর্তি নাকি আমি চুরি করেছি। আমি চুরি করে যাবোটা কোথায়? হ্যাঁ, আজ এত বছর হয়ে গেল আমি এই বাড়িতেই আছি। লক্ষ্মী মূর্তিটা নিয়ে পালানোর হলে তো আগেই চলে যেতে পারতাম। দেখো নিত্যানন্দ, এ বাড়িতে বাড়ির লোক ছাড়া রয়েছ তুমি, তাই প্রথম সন্দেহ কিন্তু তোমার উপরেই গিয়ে পড়বে। তাই তুমি যদি এ ব্যাপারে কিছু জেনে থাকো তাহলে সেটা আমায় বলে দিতে পারো। এই কথা শুনে নিত্যানন্দের দুটো চোখ কেমন যেন হয়ে গেল। বোঝা গেল সে ভীষণ ভয় পেয়েছে। সেভাবেই কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমি সত্যি বলছি বাবু, আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমার যা মনে হয়েছে আমি তো আপনাকে বললাম। আর ওই পাখি চুরি যাওয়ার আগে কিংবা সোনার লক্ষ্মী মূর্তি চুরি যাওয়ার আগে আমি বাইরের কাউকে বাড়িতে আসতেও দেখিনি যে আমি কারো নাম বলবো। নিখিলেশ এবার একটু গলা চড়িয়ে বলল, যদি বাইরের কেউ এ বাড়িতে না আসে তাহলে ওই পাখিটা না হয় হাওয়ায় উড়ে বাইরে চলে যেতে পারে, কিন্তু সোনার লক্ষ্মী মূর্তিটা বাইরে গেল কিভাবে, তাও বন্ধ আলমারির ভেতর থেকে? আমি জানি নিখিলেশ এই সময় কথা বলতে বারণ করেছিল, কিন্তু একটা কথা এই মুহূর্তে আমার হঠাৎ করে মনে পড়ে গেল। তাই নিখিলেশকে একটু পাশে এনে বললাম, দেখো নিখিলেশ, পাখিটার কথা আমি বলতে পারছি না, তবে মূর্তিটা তো আর ওই আলমারি থেকে একা একা বাইরে যাবে না। তুমি যেটা বললে, আমার মনে হয় নিত্যানন্দ যেটা বলছে সেটা পুরোপুরি অবিশ্বাস করা যায় না। কোনো সময় যদি রামমোহন বাবুর মাথায় আবার গন্ডগোল হয়, সেই মুহূর্তে তিনি যদি মূর্তিটা বার করে থাকেন, আবার তারপরে তিনি স্বাভাবিক হয়ে যাওয়ার পরে ব্যাপারটা ভুলে গেছেন, এমন তো হতেই পারে। তুমি যেটা বলতে চাইছো সেটা আমি বুঝতে পারছি অমরজিৎ, কিন্তু সমস্যা হলো রামমোহন বাবু অকারণে কেন এই কাজটা করবেন? তার মাথার সমস্যা তো সব সময় হচ্ছে না, কোনো একটা বিশেষ সময় হচ্ছে। সেটা যদি দিনের বেলা হয় তাহলে কেউ না কেউ তাকে ওই ঘরে ঢুকতে দেখতো, কিংবা আলমারি খুলে মূর্তি বার করার সময় কোনো শব্দ অন্তত শুনতে পেত। তাহলে এমন কি হলো যে কেউ জানতেই পারলো না, অথচ তিনি আলমারি থেকে মূর্তিটা বার করে ফেললেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে মূর্তিটা গেল কোথায়? এই কথার উত্তর আমার কাছে ছিল না, তাই আমি চুপ করে রইলাম। নিত্যানন্দের সাথে আরও কিছুক্ষণ কথা বলে নিখিলেশ অনেকভাবে তার কাছ থেকে কথা বার করার চেষ্টা করল, কিন্তু একসময় নিত্যানন্দ কথা বলতে বলতে কেঁদে ফেলল। বলল, বাবু, এ বাড়ির লোকেদের আমি নিজের লোক ছাড়া কখনো ভাবিনি। আজ 8 বছর হয়ে গেল আমি এখানে আছি। ওই মেয়েটাকে আমি নিজের মেয়ের মতো মানুষ করেছি। দিদিমণি এ বাড়িতে কোনো কিছু করার আগে সব সময় আমার কাছে জিজ্ঞাসা করে নেয়। আমাকে ওরা নিজের বাড়ির লোকের মতোই মনে করে। বাবু বাবু আমায় তাই মনে করতো, কিন্তু বাবুর মাথা খারাপ হয়ে যাওয়ার পর বাবু অকারণে সবাইকে সন্দেহ করে। আমি চুরি করিনি বাবু, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। নিখিলেশ আর নিত্যানন্দকে তেমন কিছুই বলতে পারল না। নিত্যানন্দ কাঁধের গামছায় চোখের জল মুছতে মুছতে বলল, বাবু, আমার যদি কিছু মনে পড়ে আমি ঠিক দিদিমণিকে নিয়ে আপনাকে বলে দেব। আপনি ওই সোনার লক্ষ্মী মূর্তিটা খোঁজার চেষ্টা করুন, বাবুর মনেও ঠিক ফিরে আসবে। এরপর আর কোনো কথাই হলো না। আমি আর নিখিলেশ বাড়িতে ফিরে এলাম। তবে বাড়ি ফেরার পরে নিখিলেশ বিকেলের দিকে কোথায় যেন একটা বেরিয়ে পড়েছিল। সে ব্যাপারে আমায় কিছুই বলেনি। আমি বুঝতে পারছিলাম নিখিলেশ কেসটা নিয়ে গভীরভাবে ভেবে চলেছে। আমিও ভাবছিলাম, তবে মনের মধ্যে দুটো প্রশ্ন ছিল। প্রথম, আমি যেটা এখনো পর্যন্ত বুঝতে পারছিলাম না সেটা হলো আসলে নিখিলেশ কাকে সন্দেহ করছে। ওই সোনার মূর্তিটা চুরি করলো কে? নিত্যানন্দ, নাকি রামমোহন বাবু, নাকি অন্য কেউ? আর দ্বিতীয় যেটা আমি ভাবছিলাম সেটা নিখিলেশ হয়তো নিজেও ভাবছিল, ওই বাঁশি নিয়ে আসা লোকটা আসলে কে, যাকে রসময় ওই বাড়ির ছাদ থেকে দেখতে পেয়েছিল?
সেই লোকটা বাড়ির আশেপাশে বাঁশি বাজাচ্ছিল কেন? তবে লোকটা বাড়ির ভেতরে আসেনি, বাড়ির বাইরে থেকে লোকটা কি করতে চাইছিল? এমন একটা লোক বাড়ির ভেতরে নজর রেখে যাবে যাকে কেউ চেনে না? তাহলে কি লোকটা সেই সোনার লক্ষ্মী মূর্তির কথাটা জানতো, তার জন্য এখানে এসেছিল? গোটা সন্ধেটা এভাবেই কেটে গেল। নিখিলেশ ফিরে এলো অনেকটা রাত্রের দিকে। তারপর আর কোনো কথা না বলে রাতের খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে ঢুকে পড়ল। আমি বুঝতে পারলাম সে এখন কেসটা নিয়ে গভীরভাবে ভাববে, তাই আমিও সময় নষ্ট না করে আমার আগের কেসের ব্যাপারটা লিখে রাখতে শুরু করলাম। পরদিন সকালে নিখিলেশের কাছে একটা টেলিফোন এলো। আমি তখন ব্যালকনির কাছে দাঁড়িয়ে বুঝতে পারলাম নিখিলেশ টেলিফোনে কারোর সাথে কথা বলছে। বেশ কিছুক্ষণ পর টেলিফোন রেখে নিখিলেশ আমায় তার ঘরে ডাকল। ঘরে যেতে দেখি নিখিলেশ চেয়ারে বসে টেবিলের কাছে একটা খাতা খুলে রেখে তাতে কিছু লিখে চলেছে। আমায় ঢুকতে দেখে বলল, নিশ্চয়ই ভেবেছো তোমায় না নিয়ে আমি কাল কোথায় গিয়েছিলাম। আসলে কাল ফিরতে যে আমার খানিকটা দেরি হবে সেটা বুঝতে পেরেছিলাম, তাই তোমায় নিয়ে যাইনি। যদি তুমি বাড়িতে থাকো তাহলে কৃষ্ণাকে তুমি কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে শান্ত রাখতে পারবে, আমি জানি। তবে আমরা দুজন যদি বেরিয়ে পড়ি তাহলে ফিরে আসার পর যে একটা কুরুক্ষেত্র হবে সেটা নিশ্চয়ই তোমার জানা রয়েছে। তাই অকারণে আমার উপর রাগ করে থেকো না, আমি একটা কাজে গিয়েছিলাম। তবে কাজটা অর্ধেকটা হয়েছে। এবার তোমায় আমি কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর উত্তর তুমি আমায় দেবে, তাহলে বুঝতে পারবো আমি কি ভাবছি আর তুমি কি ভাবছো। হ্যাঁ, আমার মনেও কয়েকটা প্রশ্ন এসেছে নিখিলেশ, সেগুলো না হয় তোমায় বলবো, তবে আগে তোমারগুলো শুনি। আমি জানি অমরজিৎ, তুমি নিজেও বেশ একজন রহস্য সন্ধানী হয়ে উঠতে শুরু করেছো। তোমার মনে প্রশ্ন এসেছে, তার মানে তুমি কিছু একটা ভাবতে চেষ্টা করছো। এটা সব সময় করবে। যখনই কোনো একটা কেসে আমরা হাত দেব তখনই নিজের মতো করে সবকিছু ভাবার চেষ্টা করবে। আমি যে সব সময় সবকিছু সঠিকভাবে ভেবে বার করতে পারবো সেটা তো হয় না। মাঝে মাঝে আমায় তোমার সাহায্য কিংবা কৃষ্ণার সাহায্যও নিতে হয়। তাই তুমি তোমার মতো ভাবতে থাকলে কোথাও না কোথাও গিয়ে আমাদের ভাবনাটা মিলে যাবে। এখন আগে আমার প্রশ্নগুলো শোনো। হ্যাঁ, বলো বলো। রামমোহন বাবুর বাড়িতে যে ওই সোনার লক্ষ্মী মূর্তি রয়েছে সে কথা রামমোহন বাবু বাইরের কাকে কাকে বলেছিলেন, এবং রামমোহন বাবু ছাড়া আর অন্য কেউ সে কথা অন্য কাউকে বলেছিল কিনা? রামমোহন বাবু নিশ্চয়ই বাইরের কাউকে বলেছিলেন, কারণ তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে থাকার সময় তিনি নিজের অজান্তে কাউকে কিছু বলে থাকতে পারেন। তাছাড়া ওই মূর্তি তো রামমোহন বাবুর ঠাকুরদার আমলের, তাই রামমোহন বাবুর বাবা কিংবা তার ঠাকুরদার কাছ থেকে কেউ জানতে পারলে সেটা আমরা জানতে পারবো না। এমনকি কাবেরী দেবী কিংবা রসময়ী কিংবা নিত্যানন্দের কাছ থেকেও নিজেদের অজান্তে কেউ জেনে থাকতে পারে। অর্থাৎ সেই মূর্তির ব্যাপারে অনেকেই জানতো। সবাইকে খুঁজে বার করা আমাদের পক্ষে অসম্ভব না হলেও বেশ কষ্টকর। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, রামমোহন বাবু কি পুরোপুরি সুস্থ অবস্থায় বাড়িতে এসেছিলেন, নাকি তার মধ্যে মানসিক ভারসাম্যহীনতার কোনো কোনো লক্ষণ বর্তমান ছিল? আমার মনে হয় এই ব্যাপারটা রামমোহন বাবু যে হাসপাতালে ছিলেন তাদের সাথে কথা বললে ভালো জানা যাবে। তবে আমার মনে হয় তার মধ্যে কিছুটা লক্ষণ ছিল, কারণ তিনি যখন আমাদের বাড়িতে এসেছিলেন তখন তুমি নিজেও দেখেছিলে যে তার আচরণ সামান্য অসংলগ্ন। তার বাড়িতেও অবশ্য সেটা আমরা দেখতে পেয়েছি। এমনকি কাবেরী দেবী, নিত্যানন্দ সকলেই একই কথাই বলছে। তৃতীয় প্রশ্ন, রামমোহন বাবু ওই যে বাঁশির সুর শুনতে পেতেন, সেই বাঁশির সুর কি তার মধ্যে কোনো পরিবর্তন করত? একবার ভেবে দেখো, যে বাঁশির সুর নিচের ঘরে রসময়ী কিংবা কাবেরী দত্ত, এমনকি নিত্যানন্দ পর্যন্ত আশা করি শুনতে পেত, সেটা উপরের ঘরে থাকা রামমোহন বাবুও নিশ্চয়ই শুনতে পেতেন। তিনি গানের শব্দে সামান্য রেগে উঠতেন। তাহলে বাঁশির শব্দ তার মধ্যে নিশ্চয়ই পরিবর্তন আনবে। সেটা যদি নিত্যানন্দ মিথ্যে না বলে আর যদি ব্যাপারটা ঠিক হয়, তাহলে বাঁশির শব্দ শুনে তার মধ্যে সামান্য পরিবর্তন আসতে পারে। কিন্তু আমি শেষ করতে দাও। আচ্ছা, রামমোহন বাবুর বাড়িতে যে ময়না পাখি অর্থাৎ মনু ছিল, সে কি নিজে থেকে কোথাও পালিয়ে গেছে, নাকি তাকে বাড়ি থেকে কেউ বার করে নিয়ে গেছে? একবার ভেবে দেখো, কেউ যদি তাকে খুন করার চেষ্টাও করে, তার মৃতদেহটা নিয়ে যাবে কেন? তার মানে তাকে কেউ সরিয়ে ফেলেছে। সে কে? ওই বাঁশি বাজানো লোকটা। কিন্তু সে বাড়ির ভিতরে ঢুকলো কখন?
ব্যাপারটা আমি নিজেও কিছু ভেবে উঠতে পারিনি এখনো। তবে আমার মনে হয় ওই ময়না পাখিটা নিজেই কোথাও উড়ে চলে গেছে। এমনটা তো হতেই পারে, আর সেটাই সবচেয়ে স্বাভাবিক। শেষ প্রশ্ন, কাবেরী দত্ত এবং রামমোহন দত্তের মধ্যে সম্পর্কটা কেমন? নিত্যানন্দ বলেছে রামমোহনবাবু সবাইকেই সন্দেহ করেন, তাহলে আমরা যখন ও বাড়িতে ছিলাম রামমোহনবাবু কিছু একটা বলতে গিয়ে কাবেরী দত্তকে দেখে চুপ করে গেলেন কেন? তিনি আমাদের এমন কি বলতে চাইছিলেন যেটা কাবেরী দেবীর সামনে বলা যাবে না? আমার মনে হয় তিনি হাসপাতালে থাকার কথাটাই বলতে যাচ্ছিলেন, আর তখনই কাবেরী দেবী চলে আসেন, আর তাই তিনি চুপ করে যান। নিখিলেশ খাতা বন্ধ করে আরাম কেদারায় হেলান দিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, এবার বলো তোমার কঠিন প্রশ্নটা শুনি। আচ্ছা, তোমার কথা যদি সত্যি ধরে নিই, মানে রামমোহন বাবুর কোনো গান কিংবা শব্দে সামান্য সমস্যা হতো, তাহলে ওই বাঁশি বাজানো লোকটা সে কথা জানতে পারল কিভাবে? সে কি বাঁশি বাজিয়ে রামমোহন বাবুকে উত্তেজিত করতে চাইছিল কোনো কারণে? আর সেটা যদি হতো তাহলে তো সেটা কাবেরী দেবী কিংবা নিত্যানন্দ বুঝতে পারত। তিনি উত্তেজিত হয়ে পড়লে চেঁচামেচি করতেন। সেই কথা তো তারা কেউ বলেনি, এমনকি রামমোহনবাবু নিজেও তো আমাদের কিছু বলেননি। তুমি ভুলে যাচ্ছ অমরজিৎ, রামমোহনবাবুর মানসিক সমস্যা রয়েছে। তিনি কখন আমাদের কি বলছেন তিনি নিজেই হয়তো জানেন না। সে কথা বাদ দাও, আর কিছু মনে হচ্ছে তোমার? কি যেন একটা আমি ভাবছিলাম, কিন্তু সেই মুহূর্তে সেটা মনে পড়ছিল না। আসলে নিখিলেশের বলা এতগুলো কথার মধ্যে আমার মাথা কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। তবু বললাম, ওই লোকটা কি? আদেও কি ওই লোকটার সাথে এই সবকিছুর কোনো সম্পর্ক আছে, নাকি কোনো ভবঘুরে লোককে রসময় দেখতে পেয়েছিল? কারণ তার বয়স খুব একটা বেশিও নয়, আবার খুব একটা কমও নয়। হতেই পারে অকারণে সে ব্যাপারটাকে গুলিয়ে ফেলছে। রসময়ী যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, সে অকারণে একটি কথাও বলেনি, প্রয়োজন ছাড়া কোনো উত্তেজনা দেখায়নি। তার বয়সী মেয়ের মধ্যে এমন একটা ব্যাপার থাকা তার বুদ্ধির পরিচয় দেয়, তাই তার কথা কখনো ফেলে দেওয়া যাবে না। ওই লোকটাকে খুঁজে বার করা দরকার, কিন্তু সমস্যা হলো সোনার মূর্তি আর পাখি চুরি যাওয়ার পর লোকটাকে আর দেখা যায়নি। কেন 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 চুরিটা করলো কে? নিখিলেশ আর আমি ঘরের মধ্যে চুপ করে বসে রইলাম। খোলা জানলা দিয়ে হাওয়া ঢুকে আমাদের গায়ে এসে লাগতে শুরু করলো। অনেকদিন পর এমন একটা কেস হাতে এসেছে যেখানে এখনো পর্যন্ত কোনো সূত্র আমরা খুঁজে পাইনি, শুধুমাত্র ওই বাঁশি বাজানো লোকটা ছাড়া। তাও যাকে ভালোভাবে রসময় দেখতে পায়নি। এই একটা মাত্র সূত্রের ওপর ভিত্তি করে নিখিলেশ ওই সোনার মূর্তি খুঁজে বার করতে কি পারবে? সত্যিই কিন্তু আমার মনে হচ্ছিল নিখিলেশের কাছে কেসটা বড্ড শক্ত হয়ে গেছে, কারণ জানার মতো তেমন কিছুই নেই। পরদিন সকালেও নিখিলেশ কোথাও বেরিয়ে পড়ার আগেই দাসবাবু এসে হাজির। দাসবাবুকে দেখে আমি অবাক হয়ে বললাম, কি ব্যাপার, কোনো নতুন কেস নাকি? কিন্তু এখন তো একটা কেস রয়েছে। অন্য কোনো কেস কিন্তু সে এখন নিতে পারবে বলে আমার তো মনে হয় না। আরে না না, আগের কেসের অপরাধী ধরা পড়েছে, সেই ব্যাপারটাই নিখিলেশবাবুকে জানাতে এলাম। উনি বলেছিলেন আমায় একবার আসতে, তাই। নিখিলেশ ঘরে ঢুকে বসতে বসতে বলল, আচ্ছা দাসবাবু, উত্তর কলকাতার দিকে একটা মানসিক হাসপাতাল রয়েছে না, কি যেন নাম ওটার? দাসবাবু নিখিলেশের কথা শুনে একবার হেসে উঠে বললেন, হ্যাঁ রয়েছে, কিন্তু নিখিলেশবাবু কাকে ভর্তি করাতে হবে? কি ব্যাপার বলুন তো, এখন মানসিক রোগীদের নিয়েও রহস্য সমাধান করছেন নাকি? দাসবাবু কোনো কিছু না জেনেই কথাটা বলেছিলেন। আমি সামান্য হেসে বলে উঠলাম, এর জন্যই বোধহয় বলে পুলিশের অনুমান করার ক্ষমতাটা অনেকটা প্রবল। দাসবাবু, আপনি কোনো কিছু না জেনেই কিন্তু বেশ ভালোই অনুমান করেছেন। আসলে নিখিলেশ এবার যে কেসটা নিয়ে পড়েছে সেটা একজন মানসিক রোগীকে নিয়ে। তবে এই কেসে এখনো পর্যন্ত কোনো সূত্র আমরা পাইনি। আমার কথা শুনে দাসবাবু একটু অবাক হয়ে গেলেন, তারপরে বললেন, তাই নাকি নিখিলেশবাবু? আচ্ছা, আপনি চিন্তা করবেন না একদম। যা যাবতীয় সাহায্যের দরকার আমি সব করব। এই মানসিক হাসপাতালের আমার দু একজন চেনা পরিচিত রয়েছে, তাই সেখান থেকে যতটা প্রয়োজন আমি আপনাকে তথ্য জোগাড় করে দেব। কিন্তু আপনি কবে যাবেন? আজকে? নিখিলেশ চেয়ারে হেলান দিয়ে কিছুক্ষণ ভাবল, তারপরে বলল, না দাসবাবু, আমার আজ যাওয়া হবে না, তবে কাল সকালের দিকে একবার যেতে পারি। আমি আগে থানায় যাব, তারপর আপনাকে নিয়েই না হয় সেখানে যাব, তাহলে আমার কাজের সুবিধে হবে।
আমার সাথে অমরজিৎ থাকবে। আচ্ছা, আমার একটা অন্য কাজ রয়েছে জানেন। তা আপনার অপরাধী ধরা পড়েছে, এবার আমার মুক্তি। দাসবাবু একটু ইতস্তত করে বললেন, মানে মুক্তি কিনা সেটা ঠিক বলতে পারছি না। আপনার কথা মতো দুজনকে ধরার চেষ্টা করেছিলাম, তবে একজনকে ধরা গেছে আর একজনকে এখনো ধরা যায়নি। এবার তাকে না ধরা পর্যন্ত মানে। নিখিলেশ চেয়ারে হেলান দিল, তারপর বলল, এই তো সমস্যা হলো। এখন অপরাধী সজাগ হয়ে থাকবে, তাকে এত সহজে আর ধরা যাবে না। তবে একজনকে যখন ধরা গেছে তার মুখ থেকে সমস্ত কথাই আপনারা বার করতে পারবেন। আমাকে এই কেসে আর নাক গলাতে হবে না। আপনি সকালে থানাতেই থাকবেন, আমি কাল আসবো। দাসবাবু চলে যেতে আমি নিখিলেশকে বললাম, নিখিলেশ, আজ তুমি কোথায় যাবে বললে? আজকের দিনটা আমি অপেক্ষা করতে চাইছি। আসলে আজ সকালেই একবার কাবেরী দত্তকে টেলিফোন করেছিলাম, ওনার সাথে কথা বলে জানতে পারলাম রামমোহনবাবুর শরীর এখন খানিকটা সুস্থ হয়েছে। তাই আজ একবার রামমোহনবাবুর সাথে টেলিফোনে দুপুরের দিকে কথা বলে নেব, তারপর কাল সকালেই যাব। কারণ কাল সকালে মানসিক হাসপাতাল ছাড়াও আরও একটা জায়গায় যেতে হবে। আজকের দিনটা অপেক্ষা করতে চাইছি, যদি আরও কিছু জানা যায়। আজ বিকেলে তুমি আর আমি একবার রামমোহনবাবুর বাড়িতে যাব, একটা কাজ আছে। বিকেলের দিকে আমি আর নিখিলেশ বেরিয়ে পড়লাম রামমোহন বাবুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তবে মাঝপথে কিন্তু আমাদের সাথে যুক্ত হলো আরও একজন। তাকে আমি কখনোই দেখিনি। নিখিলেশও তার ব্যাপারে তেমন কিছুই বলল না, তবে দেখতে পেলাম তার হাতে একটা সাদা রঙের কাগজ মোড়ানো রয়েছে। আমরা কোনো কথা না বলে রামমোহন বাবুর বাড়িতে গিয়ে পৌঁছলাম। বাড়িতে ঢুকতেই দেখি নিত্যানন্দ এবং কাবেরী দত্ত বাইরের বসার ঘরেই বসে রয়েছেন। আমাদের দেখতে পেয়ে কোনো কথাই বললেন না। নিখিলেশ ইশারা করতেই নিখিলেশ আর সেই লোকটা সিঁড়ি দিয়ে উঠে গেল উপরের দিকে। আমি নিচে বসে রইলাম বোকার মতো। কি হয়ে চলেছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। একটু পরেই শুনতে পেলাম একটা বাঁশির শব্দ, আর সেই বাঁশির শব্দটা শোনার পরেই বুঝতে পারলাম আমাদের সঙ্গে যেই লোকটা এসেছে সে আসলে উপরে দোতলার ঘরের কাছে গিয়ে বাঁশি বাজাচ্ছে, আর নিখিলেশ ওপরে কিছু একটা করছে। তবে এই সব কিছুর মধ্যে আসলে যে কি করতে চাইছি সেটা আমি বুঝতে না পেরে একবার কাবেরী দত্ত আর একবার নিত্যানন্দের দিকে তাকিয়ে রইলাম। একটু পরেই নিচের ঘর থেকে রসময়ী নিজেও বেরিয়ে এলো। প্রায় 15 মিনিট পরে উপর থেকে নেমে এলো নিখিলেশ আর সেই লোকটা। নিখিলেশ সেই লোকটার সাথে ঘরের বাইরে গিয়ে কিছু কথাবার্তা বলে বোধহয় তাকে চলে যেতে বলল। তারপর আমাদের কাছে এসে বসল। দেখুন কাবেরী দেবী, একটা অনুমান আমি করতে পারছি, তবে তার জন্য আমায় রামমোহনবাবু যে হাসপাতালে ছিলেন তাদের সাথে কথাবার্তা বলতে হবে। আমার খানিকটা সময় লাগবে। রামমোহনবাবুর সাথে আপনারা এমন কোনো ব্যবহার করবেন না যাতে তিনি উত্তেজিত হয়ে পড়েন। তার সাথে অতি স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করবেন। তারপর বাকিটা আমি দেখছি কি করা যায়। নিখিলেশ বাবু, আপনারও কি মনে হয় বাঁশির শব্দটার জন্য ওনার মধ্যে কিছু একটা পরিবর্তন হয়েছে? আমি যতটা জানি, মানসিক ভারসাম্যহীন মানুষদের ক্ষেত্রে শব্দ কিন্তু একটা গুরুত্বপূর্ণ অস্ত্র। এই শব্দকে খুব সঠিকভাবে কাজে লাগাতে পারলে মস্তিষ্কে একটা প্রভাব ফেলা যায়, অনেকটা সম্মোহনের মতো কাজ করে ব্যাপারটা। তাই এক্ষেত্রে রামমোহনবাবুর কাছে বাঁশির শব্দটা সম্মোহনের মতো কাজ করেছে কিনা সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তার জন্য আমাদের বেশ খানিকটা সময় লাগবে। এই সময়ের মধ্যে রামমোহনবাবু যেন বাড়ি থেকে কোথাও না যায়, আর প্রয়োজন হলে আপনারা তাকে চোখে চোখে রাখার চেষ্টা করবেন। বাঁশির শব্দ শুনতে পেলেই কিন্তু আপনারা রামমোহনবাবুর উপর নজর রাখবেন আরো ভালো করে। বাবু বাবু আমাদের ঠিক হয়ে যাবে তো বাবু? বাবুর কোনো ক্ষতি হবে না তো? তার জন্যই আমি চেষ্টা করছি নিত্যানন্দ। আশা করছি সবটা ঠিক করে দিতে পারবো। তবে ময়না পাখিটা কোথায় গেল সে ব্যাপারে কিন্তু আমি এখনো কিছুই জানতে পারিনি। নিখিলেশ আর আমি বেরিয়ে এলাম রামমোহন বাবুর বাড়ি থেকে। পথে নেমে নিখিলেশকে বললাম, ওই লোকটাকে তুমি বাঁশি বাজানোর জন্য নিয়ে এসেছিলে কেন বলো তো? বাঁশির শব্দ রামমোহন বাবুর উপর ঠিক কেমন প্রভাব ফেললো? যাকে আমি নিয়ে এসেছিলাম সে একজন বাঁশি বাজানোর ওস্তাদ। 2-3টে সুর তাকে বাজাতে বললাম। এক একটা সুর কিন্তু এক এক রকম প্রভাব ফেলেছিল রামমোহন বাবুর উপরে। তিনি ঘুমিয়েছিলেন, অথচ আমি বুঝতে পারছিলাম তার পরিবর্তনগুলো, কারণ কাবেরী দেবীকে আগেই বলা ছিল তার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে ঘরের আলো জ্বালিয়ে রাখতে। আমার বিশ্বাস ওই বাঁশিওয়ালা লোকটার বাঁশির শব্দের কোনো প্রভাব
রামমোহন বাবুর উপর পড়েছে, কিন্তু এখানেও একটা খটকা রয়েছে। ওই বাঁশিওয়ালা লোকটা জানলো কি করে বাঁশির প্রভাব রামমোহন বাবুর উপর পড়বে? একটা কথা আমার অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল, তাই এবার সেটা বলে ফেললাম। বাঁশিওয়ালা নিশ্চয়ই জানতো রামমোহন বাবুর মানসিক সমস্যা রয়েছে, আর এই ব্যাপারটা রামমোহন বাবুর বাড়ির কাছ থেকে জানতে না পারলেও হাসপাতাল থেকে জানতে পারার কিন্তু একটা সুযোগ আছে। এমন কিছু হয়নি তো যে ওই হাসপাতাল থেকে কেউ রামমোহন বাবুর পিছনে এখানে এসেছে? কথাটা আমিও ভেবেছি, কিন্তু তাহলে এতদিন পরে কেন? রামমোহন বাবু ছাড়া পেয়েছেন মাস 6 আগে, তাহলে মাত্র মাস খানেকের মধ্যে ব্যাপারটা হলো কেন? 5 মাস অপরাধী কোথায় ছিল? এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না, তাই আমি চুপ করে রইলাম। সেদিন বাড়ি ফিরে নিখিলেশ অনেকক্ষণ ধরে তার ঘরে আলো জ্বালিয়ে খাতায় কি সব যেন লিখল। আমিও নিজের কাজ করতে লাগলাম। বেশ বুঝতে পারছিলাম কাল সকালে দাসবাবুর সাথে ওই মানসিক হাসপাতালে গেলেই আমরা একটা সূত্র খুঁজে বার করতে পারবো, আর তারপরে সেই সূত্র ধরে নিখিলেশ পৌঁছতে পারবে অপরাধী পর্যন্ত। কিন্তু নিখিলেশের ভাবনা যদি সঠিক হয়, তাহলে এমন একটা অদ্ভুত ব্যাপার এর আগে আমরা কখনো দেখিনি। বাঁশি বাজিয়ে কোনো মানুষকে প্রভাবিত করা, তাহলে কি সোনার লক্ষ্মী মূর্তি রামমোহন বাবু নিজেই? পরদিন সকালে ঘুম ভেঙে উঠে নিখিলেশের ঘরের কাছে গিয়ে দেখি তার ঘরের দরজা খোলা। নিখিলেশ গম্ভীর মুখে চেয়ারে বসে রয়েছে। তার মুখটা অমন দেখে বললাম, কি ব্যাপার, তোমার না দাসবাবুর সাথে হাসপাতালে যাওয়ার কথা, কখন বেরোবে? নিখিলেশ আমার দিকে তাকালো না, গম্ভীর মুখে সামনের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, অমরজিৎ, একটা খবর আছে। রামমোহন বাবুর পোষা ময়না, অর্থাৎ ওই পাখি মনু, আধখানা মৃতদেহটা পাওয়া গেছে রামমোহন বাবুর বাড়ির পেছনের দিকের পাঁচিলের ওপাশে। দেখে মনে হচ্ছে কুকুর কিংবা অন্য কোনো পশু খানিকটা খেয়েছে, তবে ওটা যে মনুর মৃতদেহ সেটা বাড়ির সকলে শনাক্ত করেছে। এমনকি রামমোহন বাবু নিজেও খানিকটা ভেঙে পড়েছেন। আমি কথা শুনতে শুনতে সামনের চেয়ারে ধপ করে বসে পড়লাম। তারপর বললাম, তার মানে রামমোহন বাবু ঠিকই বলেছিলেন, ওই সোনার লক্ষ্মী মূর্তি চুরি করার জন্য আগে পাখিটাকে ওখান থেকে সরানো হয়েছিল, কারণ পাখিটা বোধহয় অপরাধীর পথে একটা বাধা তৈরি করেছিল। কিন্তু খটকা 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 অমরজিৎ, খটকা একটাই, বাড়ির ভিতরে ঢুকে পাখিটাকে যদি কেউ খুন করে, তাহলে তার মৃতদেহটা বাইরে নিয়ে গিয়ে ফেললো কেন? ব্যাপারটা ঘটে গেল অথচ কেউ দেখলো না, তাহলে অপরাধী কি ওই বাড়ির মধ্যেই আছে? আমি নিখিলেশের চিন্তিত মুখের দিকে তাকিয়ে রইলাম। কেসটা অনেক সহজ হয়ে এসেছিল বলে মনে হয়েছিল, কিন্তু এবার মনে হলো আবার প্রথম থেকে শুরু করতে হবে। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে রহস্যময় বাঁশির সুর। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে এরকম দারুণ দারুণ সব গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেও ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।